রাজনীতি তাকে টানেনি, কিন্তু রাজনীতি তাকে ছাড়েনি। ক্ষমতার কাছাকাছি থেকেও যে মানুষ ক্ষমতাকে স্পর্শ করেননি, রাজনীতির আঁচড় গায়ে লাগলেও যে মানুষ রাজনীতিকে নিজের ভেতর ঢুকতে দেননি, তার নাম আরাফাত রহমান কোকো। সেই মানুষটির নিথর দেহ যখন মালয়েশিয়ার রাস্তায় অ্যাম্বুলেন্সে ছুটছে, তখন কি তিনি জানতেন তার এই প্রস্থান দেশের মানচিত্রে এক বিশাল শূন্যতা তৈরি করবে? এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। মাত্র 1 বছর 10 মাস বয়স, যখন খেলার কথা ছিল বাবার কাঁধে চড়ে, তখন তার ঠিকানা হল বন্দিশালা। 16 ডিসেম্বর 1971, যেদিন জাতি স্বাধীনতা পেল, সেদিন ছোট্ট কোকো পেলেন তার বাবাকে। বয়স তখন মাত্র 2 বছর 4 মাস। বাবার প্রিয় ছিল এই লাজুক ছোট্ট ছেলেটি। শ্যামবর্ণ, মায়াভরা চোখ, $6 মিলিয়ন ম্যান দেখে নিজেকে সেই হিরো ভাবত সে। কিন্তু বাস্তবের হিরো হওয়ার নিষ্ঠুর পরীক্ষা আসছিল অচিরেই। 1981 সাল। মাত্র 11 বছর বয়সে বাবা রক্তভেজা লাশ দেখে থমকে গিয়েছিল কিশোর কোকোর পৃথিবী। দুরন্ত সেই ছেলেটি হঠাৎ কেমন যেন নিশ্চুপ হয়ে গেল। $6 মিলিয়ন ম্যান হওয়ার স্বপ্ন দেখা ছেলেটি একা হয়ে গেল নিজের ভেতরে। বাবার মৃত্যুর পর মা রাজনীতিতে ঝাঁপিয়ে পড়লেন। দলের হাল ধরলেন বেগম খালেদা জিয়া। কিন্তু 2 ছেলের ভবিষ্যৎ, সে দায়িত্বও তারই। ছোট ছেলেকে পাঠিয়ে দিলেন চাচার কাছে যুক্তরাজ্যে। মায়ের হাত ছেড়ে বিদেশের মাটিতে পা রাখল এক নিঃসঙ্গ কিশোর। প্রধানমন্ত্রীর ছেলে, এই পরিচয় তার পিছু ছাড়েনি কোথাও। কিন্তু আশ্চর্যের বিষয়, এই পরিচয়কে তিনি কখনো ঢাল হিসেবে ব্যবহার করেননি। ক্লাসের সাধারণ ছাত্রের মতো বসতেন, সাধারণ মানুষের মতো মিশতেন। ক্ষমতার আভিজাত্য তাকে স্পর্শ করতে পারেনি। যেন সেই শৈশবের লাজুক ছেলেটি এখনও তার ভেতরে বেঁচে আছে। যুক্তরাজ্যে O লেভেল, আমেরিকায় A লেভেল, তারপর অস্ট্রেলিয়ায় সিভিল ইঞ্জিনিয়ারিং। একটি দেশ থেকে আরেকটি দেশ, একটি অধ্যায় থেকে আরেকটি অধ্যায়। প্রতিটি পদক্ষেপে একাকিত্ব, প্রতিটি রাতে মায়ের কথা মনে পড়ত। পাইলট হওয়ার স্বপ্ন ছিল, আকাশে উড়বেন, মেঘ ছুঁয়ে দেখবেন। কিন্তু মাটির টান বরাবরই আকাশের চেয়ে শক্তিশালী ছিল তার কাছে। মায়ের একটিমাত্র আহ্বান, আর কোনো যুক্তি লাগেনি। পাইলটের স্বপ্ন তুলে রাখলেন মনের কোণে এক নিরাপদ ড্রয়ারে। কারণ এই মানুষটি সবসময় নিজের স্বপ্নের চেয়ে পরিবারকে বড় করে দেখেছেন। এটাই ছিল আরাফাত রহমান কোকোর সবচেয়ে বড় পরিচয়। ক্ষমতার পুত্র নন, মায়ের সন্তান। ক্ষমতাসীন দলের সন্তান হয়েও তিনি বিরোধী দলের নেতার সাথে একই টেবিলে বসলেন। কোনো দ্বিধা নেই, কোনো অহংকার নেই। রাজনীতির বিষবাষ্প যেখানে সবকিছু দূষিত করে দেয়, সেখানে ক্রিকেট বোর্ডকে তিনি রাখলেন সম্পূর্ণ নিরপেক্ষ। এটি ছিল শুধু একটি সিদ্ধান্ত নয়, এটি ছিল একটি দর্শন, একটি জীবনবোধ। তার হাত ধরে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির কারখানা হয়ে উঠল বিকেএসপি। সাকিব, তামিমের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের গড়ে ওঠার পেছনে যে ভিত্তি তৈরি হয়েছিল, তার নীরব রাজমিস্ত্রি ছিলেন এই মানুষটি। কিন্তু কৃতিত্ব নেয়ার কোনো আগ্রহ ছিল না তার। ক্যামেরার সামনে আসতেন না, মাইকের কাছে যেতেন না। কাজই ছিল তার ভাষা। রাজধানী থেকে দূরে মফস্বলের মানুষের স্বপ্নকেও তিনি সমানভাবে গুরুত্ব দিয়েছিলেন। বগুড়াবাসী আজও গর্বের সাথে বলেন শহীদ চান্দু স্টেডিয়ামের কথা। সেই গর্বের পেছনে যে মানুষটির নিঃশব্দ অবদান, তার নাম হয়তো অনেকে জানেন না, কিন্তু যারা জানেন তারা কখনো ভোলেন না। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল বাংলাদেশ। যে দেশকে একসময় ক্রিকেটের মানচিত্রে খুঁজে পাওয়া যেত না, সেই দেশ এখন আন্তর্জাতিক আসরের আয়োজক। এই অসম্ভবকে সম্ভব করার পেছনে যিনি রাত জেগেছেন, পরিকল্পনা করেছেন, লড়াই করেছেন, তিনি সফলতার মঞ্চে উঠে আসেননি। দূর থেকে দেখেছেন, মৃদু হেসেছেন। এটুকুই ছিল তার পুরস্কার। 2007 সাল। বাংলাদেশের রাজনীতিতে নেমে এলো এক অন্ধকার অধ্যায়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার একে একে গ্রেফতার করতে লাগলো রাজনৈতিক নেতাদের। আর সেই জালে জড়িয়ে পড়লেন তিনিও, যিনি কখনো রাজনীতিকে নিজের মনে ঠাঁই দেননি, রাজনীতি করেননি। তবুও রাজনীতির মূল্য দিতে হলো। ষড়যন্ত্রমূলক মামলার পর মামলা, কারাগারে নির্যাতন। একজন নিরীহ ক্রীড়া সংগঠককে বানানো হলো রাজনৈতিক শত্রু। ক্ষমতার খেলায় যে মানুষটি কখনো ঘুঁটি হতে চাননি, তাকেই বানানো হলো বলির পাঠা। কারাগারের অন্ধকারেও যে মানুষটি ভেঙে পড়েননি, তার শক্তি কোথায় ছিল? হয়তো সেই মায়ের চোখে,
যিনি একদিন পাক হানাদারদের বন্দিশালায় বসেও সাহস হারাননি। হয়তো সেই বাবার স্মৃতিতে, যিনি শিখিয়ে গিয়েছিলেন ঝড়ের মুখে মাথা নত করতে নেই। দেশ ছেড়ে যাওয়া তার পছন্দ ছিল না, এটি ছিল বাধ্যবাধকতা। শরীরে অসুস্থতা, মনে দেশের টান। হাসপাতালের বিছানায় শুয়ে যে মানুষটি সবচেয়ে বেশি মিস করতেন, সেটি কোনো বিলাসিতা নয়, সেটি ছিল মায়ের হাতের রান্না, ভাইয়ের সাথে বসে চা খাওয়া, মেয়েদের হাসির শব্দ। বছরের পর বছর কেটে যাচ্ছে। মা ঢাকায়, ভাই লন্ডনে, তিনি মালয়েশিয়ায়। একটি পরিবার ছড়িয়ে পড়েছে পৃথিবীর 3টি কোণে রাজনৈতিক প্রতিহিংসার নিষ্ঠুর পরিণতিতে। দেশে ফেরার জন্য আকুল ছিলেন তিনি। বারবার চেষ্টা হয়েছে, বারবার বাধা এসেছে। যে দেশকে ভালোবেসে সবকিছু দিয়েছেন, সেই দেশই তাকে ফিরতে দেয়নি। ছোটবেলায় বাবাকে হারিয়েছিলেন, এখন নিজের মেয়েরা বাবার উপস্থিতি থেকে বঞ্চিত। ইতিহাস যেন নিষ্ঠুরভাবে নিজেকে পুনরাবৃত্তি করছিল। কিন্তু তবুও তিনি ভেঙে পড়েননি। প্রতিটি ভোরে উঠেছেন এই বিশ্বাস নিয়ে, একদিন ঠিকই ফেরা হবে মায়ের কাছে, মাটির কাছে। 2015 সালের 24শে জানুয়ারি। সেই ভোরটা অন্য সব ভোরের মতো ছিল না। বুকে হাত চাপা দিয়ে উঠে বসলেন তিনি। বুকের ভেতরে যন্ত্রণা, তীব্র, অসহ্য। মালয়েশিয়ার জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটল গাড়ি। রাস্তার দুধারে ভোরের নরম আলো, কিন্তু সেই আলো দেখার সময় ছিল না আর। বাংলাদেশ সময় দুপুর 12:30। পৃথিবীর কোথাও হয়তো তখন আজান হচ্ছিল, কোথাও শিশু হাসছিল, কোথাও ক্রিকেট মাঠে ব্যাট বলের শব্দ হচ্ছিল। আর মালয়েশিয়ার একটি হাসপাতালে নিভে গেল একটি প্রদীপ। মাত্র 45 বছর বয়সে, মা থেকে দূরে, ভাই থেকে দূরে, দেশ থেকে দূরে। যে মানুষটি পাইলট হতে চেয়েছিলেন, আকাশ ছুঁতে চেয়েছিলেন, তিনি শেষমেশ আকাশেই মিলিয়ে গেলেন। কিন্তু তার শূন্যতা রয়ে গেল মাটিতে, প্রতিটি ক্রিকেট মাঠে, প্রতিটি স্টেডিয়ামে, প্রতিটি কৃতজ্ঞ মানুষের হৃদয়ে। একজন মা তার সন্তানের মৃত্যুর খবর পেলে কেমন হন, এই দৃশ্য ভাষায় বর্ণনা করা যায় না। একজন মাকে জানতে হবে যে তার ছোট ছেলে আর নেই। সেই ছেলে যাকে পবিত্র আরাফাত ময়দানের নাম দিয়েছিলেন, যাকে আদর করে ডাকতেন কোকো বলে। বেগম খালেদা জিয়ার সেই মুহূর্তে শুধু একজন মা ছিলেন, দলনেত্রী নন, প্রাক্তন প্রধানমন্ত্রী নন, শুধু একজন মা যার বুক খালি হয়ে গেছে। 1981 সালে বাবার মৃত্যুর পর 2 ভাই একসাথে কেঁদেছিলেন। আজ সেই ছোট ভাইয়ের জন্য কাঁদছেন বড় ভাই, একা, দূরের নির্বাসনে। পরিবারটি আবার ভেঙে পড়ল। আবার একটি অকাল মৃত্যু, আবার একটি অসম্পূর্ণ বিদায়। ক্ষমতা পারেনি মানুষের ভালোবাসাকে আটকাতে। সড়কে সড়কে চেকপোস্ট বসানো হলো, কার্যত কারফিউর মতো অবস্থা তৈরি হলো। তবুও মানুষের ঢল থামল না। বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে মৌলানা ভাসানী হকি স্টেডিয়াম পর্যন্ত রাস্তা ভরে গেল মানুষে। উত্তর গেট থেকে পল্টন মোড়, দৈনিক বাংলা মোড়, জাতীয় ক্রীড়া পরিষদ, চারদিকে শুধু মানুষ আর মানুষ। এই মানুষগুলো কেউ দলীয় নির্দেশে আসেনি, কেউ পুরস্কারের আশায় আসেনি। এসেছেন কারণ এই মানুষটি তাদের জীবনে কোনো না কোনোভাবে ছুঁয়ে গিয়েছিল। কেউ বিকেএসপির ছাত্র, কেউ বগুড়ার বাসিন্দা, কেউ ক্রিকেট প্রেমী। সবার হৃদয়ে একটাই নাম, আরাফাত রহমান কোকো। এই জনসমুদ্র একটাই কথা প্রমাণ করে, ক্ষমতা মানুষকে ভালোবাসা দিতে পারে না, ভালোবাসা অর্জন করতে হয়। আরাফাত রহমান কোকো সেই ভালোবাসা অর্জন করেছিলেন, নিঃশব্দে, নিভৃতে, নিজের কাজ দিয়ে। 3 বার বন্দিত্ব এসেছিল এই জীবনে। প্রথমবার মায়ের কোলে 1971 সালে, মাত্র 1 বছর 10 মাস বয়সে পাক হানাদারদের বন্দিশালায়। দ্বিতীয়বার 2007 সালে রাজনৈতিক ষড়যন্ত্রে কারাগারে। তৃতীয়বার মৃত্যু নামে সেই চিরন্তন বন্দিশালায়, যেখান থেকে কেউ ফেরে না। কিন্তু তার কাজ মরেনি। বিকেএসপির মাঠে প্রতিদিন ভোরে যে কিশোর ব্যাট হাতে নামে, সে জানে না কোকোর কথা, কিন্তু কোকোর স্বপ্নই তার পথ তৈরি করে দিয়েছে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে যে দর্শক গ্যালারিতে বসে ক্রিকেট দেখেন, তিনি জানেন না সেই স্টেডিয়ামের পেছনে কার নিঃশব্দ সংগ্রাম। কিন্তু সেই সংগ্রাম সেখানে আছে ইটের ভেতরে, মাটির ভেতরে। পবিত্র আরাফাত ময়দানের নামে যার নামকরণ হয়েছিল, তিনি সেই নামের মতোই পবিত্র ছিলেন। রাজনীতির কাদা গায়ে লাগেনি, ক্ষমতার নেশা তাকে পায়নি,
প্রচারের আলো তাকে বিপথে নেয়নি। মাত্র ৪৫ বছরের এই জীবনে তিনি যা দিয়ে গেছেন তা অনেক দীর্ঘ জীবনের চেয়েও বেশি। মৃত্যুর পরও কোটি মানুষের হৃদয় উজাড় করা ভালোবাসা প্রমাণ করেছে তিনি আছেন, থাকবেন আকাশের নক্ষত্রের মতো দূরে, কিন্তু আলো নিভবে না কখনো। আরাফাত রহমান কোকো, ১২ই আগস্ট ১৯৬৯ থেকে ২৪ জানুয়ারি ২০১৫। একজন যোগ্য ক্রীড়া সংগঠক, একজন নিবেদিত সন্তান, কোটি মানুষের হৃদয়ের মানুষ।